নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব দাদা বৌদি স্টাইলে স্পাইসি মাটন বিরিয়ানি। আর এই মাটন বিরিয়ানিটা অপূর্ব খেতে হয়েছিল। আর মাটনের ওজন ছিল 220 থেকে 200 গ্রাম ওজনের। আর সেটাকে কিভাবে মাটনটাকে নরম করে সুন্দর টেক্সচার এনে স্পাইসিভাবে তৈরি করা যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা মানুষ দূর দূরান্ত থেকে দাদা বৌদির রেস্টুরেন্টে খেতে যায়। আর আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম স্টাইলের মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এরকম রেসিপি অনেক আছে। আপনারা চাইলে অবশ্যই একবার ওয়াচ করে নিতে পারেন। আর তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি মাটন বিরিয়ানিটি বানালাম। মাটন বিরিয়ানিটির যে মাংসটাকে আমি প্রথমে দই দিয়ে মেখে রেখেছি। মাংস যেহেতু বড় সাইজের, তার জন্য এখানে আমি 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। যেহেতু মাংসটাকে একটু নরম করতে হবে, আর যেহেতু একটু চর্বিযুক্ত মাংস নিলে বিরিয়ানিতে ভালো হয়, তার জন্য আমি কিন্তু একটু শক্ত আর চর্বিযুক্ত মাংস নিয়েছি, যেটা কিনা বিরিয়ানির টেস্টকে আরও বেশি এনহ্যান্স করায়। আর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে আর এটাকে আমি রেখে দিয়েছি। আর সবথেকে বড় কথা বন্ধুরা, মজার কথা হলো যেটা, এই বিরিয়ানির যে মাংসটা আমি যেই দোকান দিয়ে এনেছি, সেখান থেকেই কিন্তু দাদা বৌদির রেস্টুরেন্টে যেই মাংসটা যায় সেটা কিন্তু সেই দোকানেরই মাংস। এবার বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু একটু লুকওয়ার্ম, হালকা উষ্ণ, ঈষৎ উষ্ণ দুধ। আর এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। দেখুন, স্পাইসি জিনিস একটু তৈরি করতে গেলে তার জন্য একটুখানি বেশি ইনগ্রিডিয়েন্টস তো লাগবেই। আর সেটাকে আরও রিচ টেস্ট আনার জন্য এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আর এই দুধটাকে আমি সম্পূর্ণভাবে রেডি করে রাখছি, যাতে একটা মাওয়া টেক্সচারের মতন ফিল আসে। আর এটার মধ্যে আমি মিশিয়ে দেব কেশর। কেশরটাকে আমি মিশিয়ে রেখে দেবো, কারণ এখানে আমি কোনো ফুড কালার ইউজ করছি না যেহেতু, তার জন্য কেশর ভেজানো দুধটাই কিন্তু আমি ইউজ করছি। এটাকে আমি রেখে দিলাম। আর এই যে এই মাংসটাকে আমি অন্ততপক্ষে 1 ঘন্টা আগে এটাকে আমি মাখিয়ে রেখেছিলাম। কিন্তু বন্ধুরা, এটা আমার সময় একটু কম ছিল বলে আমি 1 ঘন্টা মাখিয়ে রেখেছি। কিন্তু আপনারা যদি চান এরকম বড় পিসের মাংস দিয়ে রান্না করবেন বিরিয়ানি, আপনারা কিন্তু এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখবেন, তাতে কিন্তু আরও ভালো হবে জিনিসটা। কিন্তু আমার বুঝতেই পারছেন, আমার এর আগে আমার অনেক কেকের অর্ডার ছিল। সেই কেকের অর্ডার করতে গিয়ে আমার আর মাংসটা ম্যারিনেট করা হয়নি। তার জন্যই আমি দই দিয়ে আগেই মাখিয়ে রেখেছি, যেটা কিনা আপনাদের দেখানোর জন্য আর সেই শ্যুটটা করতে পারিনি। এখানে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। রসুন কিন্তু এখানে আমার 1.5 খানার মতন বড় রসুন আছে। আর কাঁচা লঙ্কাও আছে 10 থেকে 15টা। আর দিয়ে দিচ্ছি নুন, হলুদ। মাংসের মধ্যে যদি সম্পূর্ণরূপে টেস্ট না আসে, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টও একটু কমে যায়। অনেকেই বলে, দূর বাবা, কি বিরিয়ানির মাংস আমার খেতে ভালো লাগে না। না বন্ধুরা, মাংসটাকে এমনভাবে রান্না করবেন যাতে অটোমেটিক্যালি ওটা খেতে অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিলাম আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর মাংসটা যত বেশি টেস্টি হবে, মাংসের রেজালাটা যত বেশি টেস্টি হবে, আপনার বিরিয়ানি কিন্তু ততটাই খুব টেস্টি হবে। আর এত দাম দিয়ে মাটন কিনে এনে যদি মাটনই ভালো করে না খেতে পারলেন, তাহলে সেরকম বিরিয়ানি রান্না করেও কোনো লাভ নেই। তার জন্য মাটনটাকে কিন্তু অবশ্যই ভালো করে বানাতে হবে। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি। আর এখানে কিন্তু আসলে আমার কেক বানানোর জন্য যে চিনিটাকে গুঁড়ো করেছি, সেই চিনিটাই গুঁড়ো রয়েছে, সেই গুঁড়ো চিনিটাই দিয়ে রাখছি। আমার ইউটিউব চ্যানেলে স্ট্রবেরি চকলেট কেক আর ম্যাঙ্গো চকলেট কেকের রেসিপিটি অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। আর সেটা করার জন্যই আমাকে চিনিটাকে গুঁড়ো করতে হয়েছিল। দিয়ে দিচ্ছি আরেকটু আদা বাটা। আদা বাটাও এখানে আমি 2.5 চামচের মতন দিয়ে দিলাম। আর দিয়ে এটার মধ্যে এবারে আমি দিয়ে দেব সামান্য একটু ফুড কালার। এই মাংসটার মধ্যেই আমি সামান্য একটু ফুড কালার ইউজ করছি, মেরুন কালারের ফুড কালারটা। আর যেটা কিনা ইয়েলো কালার ফুড কালার, সেটা কিন্তু আমি ইউজ করছি না। আপনি চাইলে করতেই পারেন, কিন্তু আমি ওখানে কেশরের জলটা দিচ্ছি। বন্ধুরা, এটা একটা কিন্তু দারুণ মশলা, রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা।
দুঃখের বিষয়, যদিও এটা আমাদের ভারতীয় নয়, এটা হচ্ছে বাংলাদেশি একটা মশলা। আর আমার দাদা আমার জন্য নিয়ে এসেছিল এই মশলাটা। তা সেই মশলাটা দিয়েই আজকে আমি এই রান্নাটা করব। এই মশলাটা এতটাই অপূর্ব বন্ধুরা, পুরো সুন্দরভাবে বিরিয়ানির সমস্ত উপকরণ এর মধ্যে রেডিভাবেই তৈরি করে দেওয়া আছে। জাস্ট আপনি মিশিয়েবেন আর করবেন। কিন্তু বন্ধুরা, আপনারা এখন পাবেন কোথায় সেটাই তো প্রশ্ন। কিন্তু তার জন্য আমার ইউটিউব চ্যানেলে বিরিয়ানির মশলার বানিয়ে যে বিরিয়ানি বানানো সেরকম কিন্তু আমার অনেক ইউটিউব চ্যানেলে অনেক এরকম রয়েছে রেসিপি, সেগুলো দেখে নেবেন। আর দেখুন এখানে সুন্দর তেজপাতা, এলাচ সমস্ত কিছু মানে আপনি দেখতে পারবেন। এত সুন্দর, মশলাটা অপূর্ব। আর আমার খুব তাড়াহুড়ো ছিল বলে আমি আজকে এই রাঁধুনি মশলাটা দিয়েই আমি আজকে বিরিয়ানিটা রেঁধেছিলাম। অপূর্ব স্বাদের, মানে দুর্দান্ত স্বাদের। আর বলেই দিলাম যে যদি আপনারা করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে বিরিয়ানির মশলা কিভাবে তৈরি করতে হয়, তারপরে বিরিয়ানি করতে হয়, সেরকমও কিন্তু আমার দেওয়া আছে। সেগুলো অবশ্যই আপনারা ওয়াচ করে নেবেন, যেগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। মাংসগুলো দেখুন কি বড় বড় সাইজের, আর একটু রেওয়াজি, আর বেশ শক্ত হাড়যুক্ত। আর এইসব মাংস দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু অপূর্ব লাগে। কারণ এই যে এর ভেতর থেকে যে চর্বি, অয়েল ব্যাপারটা বেরোয়, আর সেটা ভাতের সাথে মেশে, সেটা কিন্তু আরও বেশি রিচ এনহ্যান্স করে তার টেস্টটাকে। মাংসটাকে ভালো করে মাখানো হয়ে গেল, এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। অন্ততপক্ষে 1 ঘন্টা সময় কিন্তু একে দিতেই হবে, না দিলে কিন্তু ভালো স্বাদ আসবে না বন্ধুরা। এরপরে আমি এবারে বেরেস্তাটা ভেজে নেব। আর বেরেস্তাটা ভাজার জন্য আমি কিন্তু এখানে একটুখানি বেশি করে তেল আর ঘি দিয়ে দিলাম, 3 থেকে 3.5 চামচের মতন। তার কারণ হচ্ছে বেরেস্তার টেস্ট যদি আপনি ভালো মতন বিরিয়ানিতে না আনতে পারেন, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেকটা স্বাদটা কমে যায়। আর বিরিয়ানির বেরেস্তা যদি আপনি খুব দারুণ সুন্দরভাবে তৈরি করতে পারেন, ওতে কিন্তু বিরিয়ানি অনেক অনেক বেশি টেস্টি হয়ে যায়। এর মধ্যে আমি ঘিও মিশিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে তেল দেবেন। আর এখানে আমি একটু বেশি বেরেস্তা ভেজে রাখছি, লাগলে পরে আপনি এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন বন্ধুরা। অন্য সময় আপনি ইউজ করতে পারেন। কারণ বাংলাদেশে যে কোনো রান্নাতেই কিন্তু বেরেস্তার ব্যবহারটা প্রচণ্ড আছে। তারা কিন্তু প্রায় সমস্ত রান্নায় বেরেস্তা করে দেয়, কিন্তু আমাদের ইন্ডিয়ানরা আমরা কিন্তু বেরেস্তা করতে হবে, এটাই একটা ভীষণ চাপের ব্যাপার বলে মনে হয়। আমার তো খুব লাগে সেটা। তার জন্য আমি বেরেস্তাটা একটু বেশি করেই করে রেখে দিই, করে ফ্রিজে স্টোর করে রেখে দিই, যখন প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে দিয়ে দিই। আর এবারে আমি বেরেস্তাটাকে সুন্দর করে ভেজে নেব। বেরেস্তার কালার যেন পুড়ে না যায় বন্ধুরা, সেই দিকে খেয়াল রাখবেন। যে কোনো একটা রান্না যদি আপনি খুব সুন্দরভাবে টেস্টি করে নামাতে চান, তার দেখতে অবশ্যই তাকে ভালো হতে হবে, এবং স্বাদ তো নিশ্চয়ই ভালো হবে। প্রথমে দেখেই যদি ভালো না লাগে, তখন তার টেস্ট কিন্তু মানে অনেকটা মানুষের মনের মধ্যে সেটা মনে হয়, দূর এটা দেখতেই তো ভালো না, এটা খাবো কি। কিন্তু এরকমও অনেক রান্না আছে দেখতে হয়তো ভালো না, কিন্তু খেতে অনেক ভালো। কিন্তু তা নয় বন্ধুরা, যখন কোনো রান্না করবেন তখন যেন সেটা দেখতেও খুব সুন্দর হয়, আর খেতে তো তাহলে অবশ্যই মন আপনার আগেই ভরে যাবে, তা খেতেও অবশ্যই ভালো লাগবে। তার জন্য বিরিয়ানির বেরেস্তাটা যেন পুড়ে না যায়। আর অনেকে আছে যে প্রচণ্ড কালচে করে ফেলে, ওটা যেন না হয়, দেখতে কিন্তু ভালো লাগে না। বেরেস্তার রং হবে গোল্ডেন ব্রাউন, তাহলেই সেটা দেখতে সুন্দর লাগে। বেরেস্তাটা আমার হয়ে গেছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি সুন্দর একটা কালার এসেছে। আর এবারে আমি এই বেরেস্তাটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এটাকে আপনি এই তেল সমেত কড়াইতেও রাখতে পারতেন বন্ধুরা, কিন্তু না, কখনোই এই ভুলটা করবেন না। তার কারণ হচ্ছে এই যে বিরিয়ানির এই বেরেস্তার ভাজার যে তেলটা, এর মধ্যে আছে তেল, ঘি দুটোই দিয়েছি আমি কিন্তু। আপনি যদি এই তেলটা দিয়ে রান্নাতেও ইউজ করেন আর অল্প একটু রেখে দেবেন পরে দেওয়ার জন্য, তাহলে কিন্তু তার টেস্ট অনেক ভালো হয়। এটা কিন্তু একটা টিপস। আর এটা কিন্তু এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো যদি মনে রেখে আপনি রান্নাটা করেন, তাহলে কিন্তু আপনার রান্নার স্বাদ হবে অপূর্ব। এই যে তেলটা বা তেল মেশানো ঘিটা আমি একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সাদা তেলে এই তেলটার মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, এই আলুগুলোকে আমি কিন্তু আগে ভালো করে একটু বয়েল করে নিয়েছি, কিন্তু
বয়েল করার সময় দেখতে হবে আলুর গা থেকে যেন কোনো রকম উঠে যাচ্ছে, নরম হয়ে গেছে তুলতুলে, এরকম নরম করবেন না। বেশ ভালো মতন নরম হয়ে গেলে দেখাচ্ছি আমি আপনাদের কাঁটা চামচ দিয়ে, দেখুন পুরো আলুর মধ্যে কাঁটা চামচটা গেঁথে যাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে আপনি সেদ্ধ রাখবেন, আর একটু বাকি রাখবেন সেদ্ধ কম। কারণ হচ্ছে যখন আমি বিরিয়ানিটাকে মানে স্টিমে বসাবো তখন তো আলুটাও থাকবে, তখন আলুটা আরও একটু নরম হয়ে যাবে। তার জন্য বেশিরভাগ অংশটা অন্ততপক্ষে 80% সেদ্ধ করে নেবেন আলুটাকে, নিয়ে একটু ভেজে নেবেন। আমি এটা প্রেফার করি, আপনি চাইলে না ভেজেও দিতে পারেন, তবে আমার মনে হয় ভেজে দিলে ভালো হয়। তার কারণ হচ্ছে ভেজে দিলে যে একটু যে বাইরের যে গাটা একটু রাফ সারফেস হয়ে যাওয়ার জন্য সেটা গলে গলে যায় না, আর ভাতের মধ্যে যখন আপনি দিয়ে দেবেন তখন সেদ্ধ আলুটা সেটা আরও বেশি নরম গলা গলা একটা এফেক্ট আসে, সেটা যেন না হয় বন্ধুরা। তার জন্য একটু ভেজে নিলে আলুটা বেশি ভালো হয়, আর আলুটা খেতেও টেস্ট লাগে, ক্রিস্পি লাগে। আলুটা সেদ্ধর সময় অবশ্যই কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করবেন, নুন আর সামান্য একটু যদি পারেন ভিনিগার দিয়ে দেবেন, তাহলে কিন্তু আলুটা দেখবেন আপনারা সিরাজ বা আমিনিয়াতে খেলে আলুটা মুখে দিলে কি সুন্দর নরম তুলতুলে থাকে। তার এটাই কারণ, রিজন হচ্ছে তারা ওর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেয়। আপনারাও একটু ভিনিগার দিয়ে দেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। এটা ছিল সেকেন্ড টিপস একটা বিরিয়ানি রান্না করার জন্য। বন্ধুরা, আমি কিন্তু একসাথে দুটো ওভেন একসাথে ইউজ করব। ওই সাইডে আলুটা ভাজা হচ্ছে হোক, ততক্ষণ এই সাইডে আমি জলটাকে চাপিয়ে দেব, আর জলটাকে আমি এখানে রেডি করে ভাতটাকে রেডি করে নেব। দেখুন এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকেও তুলে রাখলাম। বন্ধুরা, আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। আর আমার লাইভস, আমার ভিডিওস আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কি কি ভিডিও দেখতে চান, কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিরিয়ানির জলে যখন নুনটা চাপাবেন তখন জলটা একটু টেস্ট করে দেখে নেবেন জলটা যেন নোনতা হয়। তার কারণ হচ্ছে যেহেতু আপনি ফ্যানটা ফেলে দেবেন তখন এক্সেস যে নুনটা রাইসটা অ্যাবজর্ব করে নেয় আর বাদবাকি জলটা পড়ে যায়। তার জন্য একটু চেখে দেখবেন জলটা যেন লবণাক্ত হয়, তাহলেই কিন্তু বিরিয়ানির নুন পারফেক্ট হবে। নুনটাও আপনি এদিকে যেমন একটু বেশি হয় দেখে নেবেন, আবার এদিকে মাংস করার সময় আপনি বুঝতেই পারবেন যে মাংসের নুনটা কেমন আছে। দুটোই যখন ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে একে একে কিছু মশলা, গোটা মশলা দিয়ে দিচ্ছি। গোটা মশলার মধ্যে এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি সাজিরা। তার কারণ হচ্ছে আমি যেহেতু ওইদিকে বিরিয়ানির মশলাতে রাঁধুনি মশলা দিয়ে রান্না করছি, তা এখানে তো একটু ইন্ডিয়ান মশলা লাগাতেই হবে বন্ধুরা, নয়তো তো টেস্টটা আসবে কী করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে বিভিন্ন মশলা। প্রথমে দিয়েছি সাজিরা, গোটা এলাচ মানে বড় যেটা এলাচ, সেই এলাচটাকে অবশ্যই কিন্তু একটু ফাটিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবঙ্গ। এই সমস্ত মশলা দিয়ে আর একটু জায়ফলকে কিন্তু গ্রেট করেও দিয়ে দিতে হবে। দিয়ে এবারে আমি এই জলটাকে ফুটে উঠতে সময় দেব। এবার জলটার মধ্যে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার আরও একটু ভিনিগার দিয়ে আমি কিন্তু জলটাকে ঢাকা দিয়ে রাখবো, ফুটে উঠতে সময় দেব। আমি এবার একটা বড় কড়াই বসিয়ে নিলাম, যার মধ্যে কিনা আমি মাংসের রেজালাটা তৈরি করব। আর বন্ধুরা, আপনাদেরকে দেখাইনি আমি কিন্তু এখানে দেরাদুন রাইস আধ ঘন্টা আগে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে আমি মাংসের চর্বিটা দিয়ে দিলাম প্রথমে, কারণ চর্বিটা গলবে। আর এই চর্বিটা থাকলে অবশ্যই কিন্তু বিরিয়ানির মধ্যে অ্যাড করবেন, তাহলে কিন্তু মাংসের টেস্ট অনেক বেশি সুন্দর হয় আর বিরিয়ানিটাও অনেক টেস্টি হয়। যার ফলে আর দিয়ে দিলাম বেরেস্তা ভাজা তেল। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা একটু ডালডা ইউজ করতে পারেন, 2.5 থেকে 3 চামচ ডালডা দিয়ে দিলে
তার রান্নার টেস্ট কিন্তু আরও বেশি টেস্টি হয়ে ওঠে। এটা ছিল কিন্তু রান্নার থার্ড টিপস, কিন্তু আমি এটা অ্যাভয়েড করেছি। আর এখানে এরপরে আমি দিয়ে দিলাম ম্যারিনেটেড মাংসটা। এবারে এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর পাত্রের মধ্যে আরও একটু জল দিয়ে এটাকে ভালো করে জল ধোয়াটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না এটা দিয়ে সুন্দর একটা স্মেল বেরোয় আর তেলটা ছেড়ে। মাংসটাকে ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। জলটা এই দিকে ফুটে উঠেছে আর মাংসটাও আরেকটা ওভেনে বসানো আছে। আর দেখুন এই পর্যায়ে আমি চালটা অ্যাড করব। আর আমি নিয়েছি দেরাদুন রাইস, এখানে 650 গ্রাম চাল আছে। মাংস যা পরিমাণে থাকবে সেই পরিমাণে যদি আপনি বিরিয়ানির চালটা দেন তাহলে কিন্তু ঠিক পরিমাপ হয়। যদিও আমার এখানে মাংসের ওজনটা একটু বেশি আছে, চালটা কম আছে, এখানে কিন্তু আরও 400 গ্রাম চালের মতন আমি অ্যাড করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ অনেক এক্সেস ভাত রান্না করে কি হবে, মাংসর পরিমাণটা যদি ছোট পিস হতো সেক্ষেত্রে করা যেত, যেহেতু মাংসর পিসগুলো বড়, সুতরাং আমি এখানে চালটা 650 গ্রাম নিয়েছি। আর এই চাল তো খুব একটা বাড়ে না, মোটামুটি এই বিরিয়ানিটা 7 থেকে 8 জন ভালো মতন খেতে পারবে। আর বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে দেব ফুটে উঠতে যেন সাহায্য হয় তার জন্য চালটা। আর এইদিকে দেখুন মাংসটা কিন্তু ফুটছে। মাংসের জল যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু এটা কষাবো আর মাংসের থেকে যেন তেল বেরিয়ে যায়। আর মাংসটাতে জল আরেকটু কম দেওয়া যেত যদি মাংসটা একটু নরম টাইপের মাংস হতো। মাংসটা খুবই রেওয়াজি শক্ত মাংস, তার জন্য একটু জল দিয়ে ফুটিয়ে নিলে তাহলে কিন্তু রান্নাটা হতে সুবিধা হবে। মাংসের মধ্যে যে জলটা ছিল সব জলটা শুকিয়ে গেছে, এবার তেল ভেসে উঠছে আর মাংসটা খুব সুন্দর মতন কষে গেছে। আর দেখেই দেখুন কি টেম্পটিং লাগছে, মনে হচ্ছে ভাত দিয়ে মাংস দিয়েই খেয়ে নিচ্ছি, আর বিরিয়ানি খাওয়ার দরকার নেই, এতটাই সুন্দর লাগছে দেখতে। আর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আরও একটু, যাতে ভালো মতন তেলটা বেরিয়ে আসে। আর দেখুন এই পর্যায়ে আমি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এই বেরেস্তাটা আমি যদি আগে দিতাম জলের মধ্যে, এটা সেদ্ধ হয়ে যেত, তাতে কিন্তু টেস্টটা কমে যেত। তার জন্য যখন তেলটা বেরিয়েছে তখনই কিন্তু আমি বেরেস্তাটা দিয়েছি। এটা ছিল 4th টিপস বিরিয়ানি সুন্দর করার জন্য। আর ভালো করে আরও একটু এবারে কষিয়ে নেব। আরও একটু কষিয়ে নেওয়ার পর আরও একটু বিরিয়ানির বেরেস্তা আমি দিচ্ছি। একসাথে সবটা বিরিয়ানির বেরেস্তা যদি দিয়ে দিতাম তাহলে সেটা থেকেও কিন্তু জল একটু বেরোনোর সম্ভাবনা থাকতো। আর কিন্তু যেহেতু আমি স্টেপ ওয়াইজে দিচ্ছি, একটু কষছে আবার দিচ্ছি, একটু কষছে আবার দিচ্ছি, এরম করে যেহেতু দিচ্ছি তার জন্য কিন্তু বিরিয়ানিটা মাংসটা ড্রাই থাকবে আর খুব টেস্টি হবে আর জল বেরোনোর কোনো সম্ভাব্যতাই থাকবে না। সুতরাং বেরেস্তাগুলো সেদ্ধ হওয়ার সম্ভাব্যতা কমে যাবে। এরপরে আমি এটাকে প্রেসারে সিটি দেওয়ার জন্য দিচ্ছি, কারণ মাংসের ওজন অত্যাধিক বড় আর যেহেতু হাড়যুক্ত চর্বিযুক্ত, সুতরাং এই মাংস যদি মানে প্রেসারে সিটি না দিয়ে এমনিতে রান্না করে রাখি তাহলে কিন্তু কেউ খেতে পারবে না। তুলতুলে নরম মাংস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু প্রেসারে একটু সিটি দিতে হবে। আমি কিন্তু 7খানা সিটি দিয়েছিলাম। আর কড়াইটা ধুয়ে আমি একটু দুধ দিয়ে কড়াইটা ধুয়েছি, ধুয়ে সেই দুধটা এর মধ্যে দিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো জলের ব্যবহার করিনি, এতে যদি আমি এখন জল ব্যবহার করি তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঈষদুষ্ণ গরম দুধ আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে এই দুধ দিয়ে এটাকে আমি ফোটাতে সাহায্য করব। আর আরও একটু পেঁয়াজ ভাজার তেলটা যে ছিল সেই তেলটাও দিয়ে দিলাম, কারণ দেখুন এটা স্টেপে স্টেপে যদি দেই, একেবারে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু তেলটা বেশি কমের সম্ভাবনা থাকতো, কিন্তু যেহেতু আমি একটু স্টেপে ভেঙে ভেঙে দিয়েছি সুতরাং সেরকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। মাংস সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সিটি হয়ে দিয়ে দিয়েছে, বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এটা তো ঘরোয়া রান্না, এখানে অত্যাধিক মিঠা আতর দিয়ে সারাদিন ঢেকুর তোলার কোনো দরকার নেই। এটা যেহেতু ঘরোয়া রান্না এই জন্য আমি এখানে কিন্তু অল্পই দিয়েছি। এরপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর ভাত করেছিলাম যেই হাঁড়িতে সেই হাঁড়িটাই বসিয়ে দিয়েছি, নিচে বেরেস্তা ভাজার তেলটা আবারও দিয়ে দিয়েছি। দিয়ে পরে এবারে আমি আস্তে আস্তে করে সব সাজিয়ে দেবো। নিচে আমি ভাত দিয়ে দিলাম, কারণ মাংসের গ্রেভিটা যদি নিচে থাকে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি সামান্য ভাত দিয়ে দিয়েছি। আর
চতুর্দিকে দিয়ে দিচ্ছি রেজালাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল। আর মিঠা তো আর দেওয়ার দরকার নেই, যা মাংসেতে দিয়েছি ততটাই। আর আবার ওপর থেকে ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি পরপর স্টেপ ওয়াইজে প্রত্যেকটা স্টেপে এরকমভাবেই করে নেব। দুটো থেকে তিনটে লেয়ার অ্যাড করার পর আমি একটু এখানে দুধের মধ্যে যে কেশর ভেজানো দুধটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। একদম ওপরেও দেওয়া যায়, কিন্তু নিচটাও যাতে সুন্দর রং হয় তার জন্য নিচটাতে একটু দিয়ে দিলাম। আরও ওপরে আবার আরও দুটো লেয়ার আমি তৈরি করব। লেয়ার তৈরি ঠিক অ্যাজ ইট ইজ যেমন করেছিলাম ঠিক সেরকমভাবেই করলাম। শুধু 6টা লেয়ার যদি থাকে 3 নম্বর লেয়ারে আর 6 নম্বর লেয়ারে কেশর ভেজানো জলটা দেবেন, কেশর ভেজানো দুধটা দেবেন। আর যদি 4টে লেয়ার করেন 2টো লেয়ারের পরে কেশর ভেজানো দুধ, আবার 4 নম্বরে কেশর ভেজানো দুধ। এগুলো এরকমভাবে যদি প্রত্যেকটা নিয়ম মেনে আপনি বিরিয়ানি তৈরি করেন, অসম্ভব সুন্দর টেস্টি স্বাদের বিরিয়ানি হবে। আর এরকম বিরিয়ানি আপনি কিন্তু ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজে, যদি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনি ভালো মতন মেনে চলেন। এরকমভাবে পুরো আমি সাজিয়ে 10 মিনিট ফুল স্টিমে দিয়ে আধ ঘন্টা আমি লো ফ্লেমে দিয়ে বিরিয়ানিটাকে রেডি করে নিয়েছি। আর বিরিয়ানিটা রেডি হয়ে যাওয়ার পর আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে সার্ভ করবেন। দুর্দান্ত স্বাদের বিরিয়ানি পেতে অবশ্যই পুরো ভিডিওটা তো দেখবেনই, আর এরকম করে করবেন। কীরকম হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কেমন লাগলো বিরিয়ানির রেসিপিটি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর একবার হলেও এরকমভাবে ট্রাই করবেন। রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।